Assalamu alaikum students. How's life treating you? We need to be positive, especially in this critical moment, because positivity help our immune response. Okay, let's not waste any more time and get to our today's lecture. Familiar, you're familiar. So if you don't know by now, then you should probably get familiar. In the previous class, we discussed narration change of imperative sentence. Today we will go through optative sentence and exclamatory sentence. Okay, first points to be remembered. কোন পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে? ওকে, প্রথম পয়েন্ট অপটেটিভের ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সেন্টেন্সগুলোতে কোনো ইচ্ছা প্রকাশ পায়, উইশ প্রকাশ পায়, কিংবা যে সেন্টেন্সগুলোতে কোনো দোয়া প্রকাশ পায়, প্রেয়ার, ওই ধরনের বাক্যগুলোকে আমরা বলি optative sentence. In most of the case you will identify an optative sentence by the word may at the beginning. May wordটা বেশিরভাগ ক্ষেত্রে optative sentence শুরুতে থাকে. Optative sentences express wish or prayer. optative বাক্যগুলো ইচ্ছা বা দোয়া প্রকাশ করে. So, reporting verbs in such sentences are changed into wish, pray, desire, long for, yearn for, etc. তখন যখন আমরা এই অপটেটিভ বাক্যগুলোকে ইনডিরেক্ট করব, তখন রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করি আমরা এই শব্দগুলো। অনেকগুলো তো দিলেও আমরা মূলত করব উইশ বা প্রে। ঠিক আছে, আমি তোমাদেরকে সবগুলো দেখিয়েছি, সবগুলো দরকার হবে না। পরীক্ষাতে আমরা উইশ বা প্রে মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবো। লং ফর, ইয়ার্ন ফর, এগুলো অর্থ আকাঙ্ক্ষা পোষণ করা। 2 number, the optative form is changed into assertive form with the linker that in the indirect speech. ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমরা that লিঙ্কারটা ব্যবহার করব এই ক্ষেত্রে, এবং অপটেটিভ ফর্মটা পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ ফর্ম হবে। প্রশ্ন করতে পারো, স্যার অপটেটিভ ফর্ম বলতে কি বলতেছেন, বুঝতে পারতেছি না। ওকে, লেট মি ক্লিয়ার দ্যাট ফর ইউ। অপটেটিভ বাক্যর স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে মে থাকে, তার সাথে সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে। যেহেতু বাক্যের শুরুতে মে আছে, এখানে V1 বসে। এটা হচ্ছে অপটেটিভ বাক্যের স্ট্রাকচার। ঠিক আছে, এরপর অবশ্যই আমরা অন্যান্য ওয়ার্ড আসতে পারে। মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। আর অ্যাসার্টিভের স্ট্রাকচারটা কেমন? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা বাকি অংশ। ঠিক আছে, এক্ষেত্রে ভার্ব বলতে আমরা কিন্তু বুঝি ভার্ব ফ্রেজকে, মানে কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেটাও এখানেই থাকবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আগে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে মেইন ভার্ব আসবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের দুই ধরনের বাক্যের স্ট্রাকচার দেখলাম আমরা। ওকে, আচ্ছা, এই পর্যায়ে আমরা আলোচনাটা একটু বুঝিয়ে নিই। বলেছি কি, অপটেটিভ ফর্মটা পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ হয়ে যাবে। মানে তুমি যখন ইনডিরেক্ট করবা, তখন তো আগে সাবজেক্ট লিঙ্কারের পরে আগে সাবজেক্ট লিখবে, তারপর ভার্ব লিখবে, তারপর বাকিটুকু লিখবে। ওকে, যেমন দেখো, I said to him, may you be happy. আমি তাকে বললাম, তুমি সুখী হও। ওকে, আচ্ছা, যখন আমি এটাকে ইনডিরেক্ট করব, তখন কি হচ্ছে, I wished that he might be happy. কি বলছে আবার খেয়াল করো, উইশড কেন বসেছে? যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, মে ইউ বি হ্যাপি, ইচ্ছা প্রকাশ করেছে না বা দোয়া করেছে না, তুমি উইশডও বলতে পারো, প্রেইডও বলতে পারো। আর উইশড আনলাম আমরা কিসের জন্য? অপটেটিভের জন্য। তারপরে দ্যাট এনেছি, একটা ব্যাপার খেয়াল করেছো, টু হিম কথাটা কিন্তু আমরা এখানে বলি নাই। এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, খেয়াল রাখবে। অপটেটিভের ক্ষেত্রে উইশড টু বা প্রেইড টু হবে না। উইশড এর পরে টু আনা, প্রেইড এর পরে টু আনা যাবে না। ঠিক আছে, না প্রেইড টু হিম বলা যায়। তুমি বলতে পারবে আই প্রেইড টু হিম দ্যাট। প্রেইড টু হিম মানে হচ্ছে তার কাছে দোয়া করেছি। দোয়া কি আমরা কোনো ব্যক্তির কাছে করি না, সৃষ্টিকর্তার কাছে করি। তাহলে আমরা প্রেইড ফর হিম বলতে পারি, টু হিম কিন্তু কখনো বলা যাবে না। তো আমি সাজেশন দিই স্টুডেন্টদেরকে, এখানে অপটেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে কোনো অবজেক্ট না উল্লেখ করে সরাসরি লিঙ্কার ব্যবহার করার জন্য পরামর্শ দিই আমি, যেন ওই ভুলটুকু না হয়।
আই উইশড দ্যাট, তারপরে সাবজেক্ট বলেছি, অ্যাসার্টিভ হয়ে যাবে না, অ্যাসার্টিভ হয়ে গেলে আগে সাবজেক্ট আসবে, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে এই হিম অনুযায়ী, রিপোর্টিং হবে অবজেক্ট অনুযায়ী, হিমটাকে সাবজেক্ট বানালে হবে হি। এরপরে মেয়েটা পাস্ট হয়ে গেছে মাইট, তারপরে বাকিটুকু বসে গেছে, আই উইশড দ্যাট হি মাইট বি হ্যাপি। মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, মা আমাকে বললেন সৃষ্টিকর্তা তোমাকে দয়া করুন বা তোমার সহায় হন। কিসে আছে? অপটেটিভ আছে না বাক্যটা, মা দোয়া করেছে, যেন আমরা বলেছি মাদার প্রেইড দ্যাট। খেয়াল করেছো প্রেইড টু মি লিখি নাই কিন্তু, প্রেইড এবার সরাসরি দ্যাট চলে গেছে, টু মিটা আমরা বাদ দিয়েছি। দ্যাট তারপরে সাবজেক্ট আসবে, গড হচ্ছে সাবজেক্ট আগে চলে এসেছে, তারপরে মেয়েটা পাস্ট হয়ে গেছে মাইট, গড মাইট ব্লেস ইউ। অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচারে করেছি আগে সাবজেক্ট তারপরে ভার্ব। He said, may his soul rest in peace. কেউ যখন মৃত্যুবরণ করে তখন আমরা বলি না রেস্ট ইন পিস, বা তোমরা এখন লেখো আরআইপি, আরআইপি মানে হচ্ছে রেস্ট ইন পিস, মানে তার আত্মা শান্তিতে থাকুক। তো এখানেও আমরা যেহেতু দোয়া করেছে আমরা প্রেড বলতে পারি, হি প্রেড দ্যাট, সাবজেক্ট হচ্ছে হিজ সোল আগে চলে এসেছে, মেয়েটা পাস্ট হয়ে গেছে মাইট, হিজ সোল মাইট রেস্ট ইন পিস। ওকে, অপটেটিভ নিয়ে আর কিছু নেই, আমরা এরপরে যাব এক্সক্লেমেটরি সেন্টেন্সে। Okay. Narration of exclamatory sentence. Points to be noted. প্রথম নোটটা হচ্ছে in exclamatory sentences the reporting verb is changed into exclaim in grief, exclaim in joy, exclaim in wonder, etc. দেখো in না বলে with বলা যাবে, exclaim with grief, exclaim with joy, exclaim with wonder according to the sense of alas, hurray, etc. আমরা যখন একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা ডিল করি তখন আমরা দুই ধরনের এক্সক্লেমেটরি দেখি। আমি তোমাদেরকে একটু দুই ধরনের এক্সক্লেমেটরি দেখিয়ে নিয়ে আগে ব্যাপারটা ক্লিয়ার করে নিই। উই উইল ফেস টু টাইপস অফ এক্সক্লেমেটরি। প্রথমটা হচ্ছে এরকম, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম। দেখো এটা হচ্ছে এক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রথমে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকে, এটা হচ্ছে হুররেটা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। খেয়াল করেছো? উই হ্যাভ ওয়ান দ্য গেম। আর আরেক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এরকম, ওয়ার্ড বা হাউ দিয়ে শুরু হয়, হোয়াট আ নাইস সিনারি ইট ইজ, কি চমৎকার একটা সিনারি। এইটার একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রথমে ওয়ার্ড বা হাউ থাকে, ওয়ার্ড অথবা হাউ থাকবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে বা অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে? এখানে একটা আর্টিকেল থাকতে পারে নাও থাকতে পারে, আর্টিকেল এ অথবা এন থাকতে পারে নাও থাকতে পারে। ওকে, তারপরে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে। এটা একটা কমন স্ট্রাকচার এক্সক্লেমেটরি সেন্টেন্সের। তাহলে আমরা দুই ধরনের এক্সক্লেমেটরি পাচ্ছি, একটা হচ্ছে প্রথমে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ধরনের ক্ষেত্রে এক্সক্লেমেটরি ওয়ার্ডটাই তোমাকে ভালো করে বুঝতে হবে এখানে কি ধরনের আবেগ প্রকাশ করেছে, আনন্দ, দুঃখ, বিস্ময়, ক্ষোভ, কি ধরনের এক্সক্লেমেশন প্রকাশ করেছে তোমাকে বুঝতে হবে। সেটা বুঝে সেই অনুযায়ী তুমি রিপোর্টিং ভার্ব হিসেবে লিখতে পারো, আনন্দ প্রকাশ পেলে লিখবে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ প্রকাশ পেলে লিখবে এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফ, বিস্ময় প্রকাশ পেলে লিখতে পারো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, ঠিক আছে? আর দ্বিতীয় ধরনের এক্সক্লেমেটরি হচ্ছে এই ধরনের, যেখানে প্রথমে ওয়ার্ড বা হাউ থাকবে এবং ওয়ার্ড বা হাউ দ্বারা আমাদের বিস্ময়ের মাত্রাটা প্রকাশ পাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের স্লাইড শোতে ফিরে যাই। এই জন্য বলা হচ্ছে কি সেন্স অনুযায়ী, অ্যালাস বা হুররে এগুলোর সেন্স অনুযায়ী আমরা এই এক্সক্লেমেটরি রিপোর্টিং ভার্বগুলো আনতে পারবো। বাট ইন সাম কেসেস ওয়্যার ওয়ান ইজ নট শিওর অ্যাবাউট দ্য নেচার অফ এক্সক্লেমেশন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন একজন ব্যক্তি এক্সক্লেমেশনের বা আবেগের ধরনের ব্যাপারে স্পষ্ট তার ধারণা নেই, সে বুঝতে পারতেছে না যে এখানে আনন্দ প্রকাশ পেয়েছে নাকি দুঃখ প্রকাশ পেয়েছে, সে বুঝতে পারতেছে না, তখন ইট ইজ অ্যাডভাইজড, তখন পরামর্শ দিই আমরা টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাজ ক্রাই আউট বলতে পারো, অর এক্সক্লেম অনলি, শুধু এক্সক্লেম বলবো, হি এক্সক্লেমড দ্যাট, তখন আর এক্সক্লেমের পরে ইন গ্রিফ, ইন জয় এগুলো দরকার নেই, তো যদি তুমি না বুঝতে পারো কি ধরনের আবেগ প্রকাশ পেয়েছে। আদার ফর্মস অফ রিপোর্টিং ভার্বস আর সোয়ার, শাউট,
অ্যাপ্লড এটসেট্রা এই ধরনের রিপোর্টিং ভাবে ব্যবহার করা যেতে পারে। এগুলো খুব রেয়ারলি ব্যবহার করি আমরা। সোয়ার মানে শপথ করা, বা কাউকে কোনো কিছু বলে গালি দিলে আমরা সোয়ার বলি সেটাকে। শাউট মানে চিৎকার করা, অ্যাপ্লড মানে প্রশংসা করা। ওকে, দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স ইজ টার্নড ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুটো প্যাটার্ন দেখেছি না? দুটো প্যাটার্নের মধ্যে ভিন্নতা ছিল, কিন্তু আমাদের খেয়াল রাখবো যখন এটাকে ইনডিরেক্ট করব তখন যেই প্যাটার্নে থাকুক না কোনো ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট করার পর সবগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে। দ্যাট মিন্স প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপর বাকি অংশ আসবে। ঠিক আছে? অ্যান্ড লিঙ্কার দ্যাট ইজ ইউজড ইন দ্য ইনডিরেক্ট স্পিচ। আমরা ইনডিরেক্টে লিঙ্কার হিসেবে ব্যবহার করব দ্যাট ওয়ার্ডটা। ওকে, আমরা আরো কিছু পয়েন্ট দেখব। If the exclamatory sentence begins with what or how to denote excess or extremity of emotion, it becomes great or very according to sense. আচ্ছা, একটু আগে আমরা বলেছিলাম না যে এক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে যেখানে বাক্যের শুরুতে ওয়াট বা হাউ থাকে, সেটা কথা বলা হচ্ছে। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় ওয়াট বা হাউ দিয়ে, টু ডিনোট বোঝাতে, এক্সেস অর এক্সট্রিমিটি অফ ইমোশন মানে অতিরিক্ত আবেগ প্রকাশ করার জন্য যদি ওয়ার্ড বা হাউ আসে, ইট বিকামস গ্রেট অর ভেরি অ্যাকর্ডিং টু সেন্স। অর্থ অনুযায়ী ইনডিরেক্ট করার পরে সেই ওয়ার্ড বা হাউ কিন্তু আর থাকবে না, এদের পরিবর্তে গ্রেট বা ভেরি আসবে। ওকে, নর্মালি গ্রেট ইজ প্লেসড বিফোর এ নাউন অ্যান্ড ভেরি ইজ প্লেসড বিফোর অ্যান অ্যাডজেক্টিভ। সাধারণত নাউনের পূর্বে আমরা গ্রেট ব্যবহার করি, কেন? গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে, আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভের আগে বসে। ওকে, এটা ব্যতিক্রম আছে অবশ্যই। তারপর দেখি, in indirect speech the sentence ends with a full stop and not an exclamation mark. Direct speech exclamation mark থাকবে, indirect সেটা থাকবে না। It is applicable for all sorts of sentences as all these are assertive sentences or statement in indirect speech. মানে বলা হচ্ছে যেহেতু ইনডিরেক্টে সব সময় আমরা assertive sentence লিখি, সব সময় আমরা ফুল স্টপই ব্যবহার করতে হয়। এক্সাম্পল দেখি আমরা। The boy said, "Hooray, we have won the match." ছেলেটা বললো কি মজা, আমরা ম্যাচটা জিতেছি। তো এখানে খেয়াল করো, হুরে আছে, তার মানে কি সে আনন্দ প্রকাশ করেছে। আমরা রিপোর্টিং ভাব হিসেবে লিখেছি দ্য বয় এক্সক্লেইমড উইথ জয়। তারপর লিঙ্কার হিসেবে এসেছে দ্যাট। ওকে, তারপরে আমরা আগে সাবজেক্ট বলবো কিন্তু। আচ্ছা, এখানে অবশ্য উই হ্যাভ ওয়ান দ্য গেম ম্যাচ, এটা অ্যাসার্টিভে আছে, আমরা এটাকেই শুধু টেন্স এবং প্রোনাউন পরিবর্তন করে বলতে পারি। ওইটা হয়ে গেছে দে, কেন? ওইটা পরিবর্তন হয়েছে দ্য বয় অনুযায়ী। দ্য বয় সিঙ্গুলার, আমরা তো প্লুরাল বলতে হবে, জন্য দে হয়েছে they, we have হয়ে গেছে had, we have won the match, they had won the match, present perfect past perfect হয়ে গেছে। He said to me, alas I could not save you. সে বলেছে, হায় আমি তোমাকে বাঁচাতে পারলাম না, দুঃখ প্রকাশ পেয়েছে না, এজন্য আমরা বলছি রিপোর্টিং ভার্ব হিসেবে he exclaimed with sorrow that। তারপরে বাকিটা I could not save you হয়ে গেছে he could not save me। The boy said, what a fool I am। দেখো what এসেছে, ঠিক আছে? এখন সাপোজ ইউ আর নট শিওর হোয়াট কাইন্ড অফ এক্সক্লেমেশন ইজ প্রেজেন্টেড হিয়ার, কি ধরনের আবেগ এখানে প্রকাশ পেয়েছে তুমি শিওর না, তাহলে আমরা ওই এক্সক্লেইমড উইথ জয় সরো ওইদিকে না যাই। যদি তুমি বুঝতে পারো লিখবে, না বুঝতে পারলে শুধু এক্সক্লেইম বললেই চলবে, বা ক্রাইড আউট লিখতে পারো। ঠিক আছে, দেখো দ্য বয় এক্সক্লেইমড দ্যাট অথবা দ্য বয় ক্রাইড আউট দ্যাট। তারপরে আমরা আগে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হচ্ছে এখানে আই, আই হচ্ছে সাবজেক্ট, আইটা পরিবর্তন হবে কোনটা অনুযায়ী? দ্য বয় অনুযায়ী। ঠিক আছে, হি হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আইটা হয়েছে হি এর জন্য, আই পরিবর্তে হি বসেছে। হোয়াট এ ফুল আই এম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম আছে, পাস্ট হয়ে গেছে ওয়াজ। তারপরে আমরা বলেছি যে ওয়াট বা হাউ থাকলে গ্রেট বা ভেরি বলবো। আসলে ওয়াটটা ডিপেন্ড করবে অ্যাডজেক্টিভের উপরে বা অ্যাডভার্ব নাউনের উপরে। ফুলের আগে কিন্তু আসলে আমরা গ্রেট বলি, ফুলের আগে কিন্তু ভেরি মানাবে না, তুমি বলতে পারবো না হি ইজ ভেরি ফুল হয় না, হি ইজ এ গ্রেট ফুল হয়। এই জন্য হচ্ছে কি হি ওয়াজ এ গ্রেট ফুল। হি সেড হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। সে বললো কি চমৎকার একটা পাখি দেখো। ওকে, আমরা কি বলছি? হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, সে খুব বিস্ময়ের সাথে বললো। এই যে ওয়ান্ডার না বলবা নাকি জয় বলবা নাকি সর বলবা, এটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি বোঝার চেষ্টা করবা যে এখানে কি ধরনের আবেগ প্রকাশ পেয়েছে। যদি বুঝতে পারো তো সেটা লিখবা, না পারলে শুধু এক্সক্লেইমড লিখবা, ইউ হ্যাভ অপশন। হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, সাবজেক্ট বলবো আগে, ইট হচ্ছে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব বলবো ওয়াজ,
তারপরে নাইস বার্ড, নাইসের আগে ভেরি হবে, হোয়াটের কারণে ভেরি এসেছে মূলত, ঠিক আছে। ইট ওয়াজ আ নাইস, ভেরি নাইস বার্ড, ঠিক আছে। ওয়াট বা হাউ থাকলে ভেরি বা গেট আসবে, ভেরি বলবা নাকি গেট বলবা ডিপেন্ড করবে ওয়াট বা হাউ এর পরে ওয়াটটার উপরে। নাইসের সাথে ভেরি মিলে, নাইসের সাথে গ্রেট মিলে না, তুমি বলতে পারবে না ইট ওয়াজ এ গ্রেট নাইস বার্ড। ওকে, আচ্ছা। হি অবজার্ভড, সে খেয়াল করলো, হাউ ডার্টি দ্য হাউস ইজ, ঘরটা কি নোংরা। ইন্ডিরেক্ট করার সময় আমরা বলছি হি এক্সক্লেইমড দ্যাট, সে আবেগ আবেগ প্রকাশ করলো, এক্সক্লেইমড। আমি এখানে কিন্তু আর সরো বা জয় এগুলো বলি নাই, দ্যাট। তারপরে দ্য হাউস ইজ ভেরি ডার্টি, ডার্টির সাথে ভেরি মিলছে এই জন্য ভেরি বলেছি, দ্য হাউস ইজ ভেরি ডার্টি। ওকে, আমরা 5 ধরনের বাক্যের ন্যারেশন দেখেছি। পরবর্তী ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনে কিছু রুল দেখবো ইনশাআল্লাহ। টিল দেন, বাই বাই।